আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। পোর্টফোলিও বিশ্লেষণের আজকে তৃতীয় পর্ব। আমরা একটা কোটি টাকার পোর্টফোলিও বিশ্লেষণ করব। আসলে কোটি টাকার চেয়ে বেশি 1,80,00,000 টাকার পোর্টফোলিও এটা। তো এটা বিশ্লেষণ করার চিন্তা ভাবনা করলাম। আহ, আপনারা নিশ্চয়ই এই থাম্বনেলটা দেখেছেন ভিডিওতে। এই থাম্বনেল দেখে এই ভিডিওতে অনেক বেশি ক্লিক পড়বে, খুব ভালোভাবেই জানি যে ভিডিওর ভিউ অনেক বেশি হবে। কিন্তু এটা আমি কিভাবে করেছি জানেন? এটা করেছি হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটিকে বলছি যে একটা বানায় দাও, একটা থাম্বনেল বানায় দাও। আমার এটা বানাই দিচ্ছে। আমি এটা আপনাদের ইউটিউবের থাম্বনেলে দিছি এবং আপনারা এটাতে ক্লিক করছেন। তো এটা কেন বললাম? শুরুতেই বলি যে এআই দিয়ে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন শেয়ার মার্কেটেও। চ্যাট জিপিটির মাধ্যমে যেরকম এটা করলেন, আমরা আজকে এই যে একটা পোর্টফোলিও বিশ্লেষণ করব। দেখেন এই পোর্টফোলিওতে 36টা শেয়ার আছে। ভ্যালু কত? 1,70,00,000 টাকার ভ্যালু। মার্কেট ভ্যালু 1,70,00,000 টাকা। ঠিক আছে? তো এখন সরি, কস্ট ছিল হচ্ছে 1,70,00,000 টাকা, এখন 1,17,00,000 টাকা আছে। প্রায় 54 লাখ টাকার মতো লস। আর ওইদিকে কিছু টাকা উঠাইছে, হাবিজাবি কিছু আছে। তো খুব বেশি ডিভিডেন্ড নাই। মাই নেট লস, কিছু লস, রিয়েলাইজড লস ছিল, সেটা 4.5 লাখ টাকার মতো। দশক শতক হাজার অযুত লক্ষ না, 47 লাখ টাকার মতো রিয়েলাইজড লস ছিল ওনার। তো আলটিমেটলি এই যে এত বড় একটা পোর্টফোলিও, বিশাল বড়, এটা আমি কি দেখবো, কি বুঝবো? ধরেন, এই কারণে আমি কি করছি, চায়নার এআই কোম্পানি ডিপসিক, ওরে বলছি এই যে মিয়া শফিউল ভাই, ওনার পোর্টফোলিওটা তুমি আমাকে আমার একটা ফরম্যাটের মতো এক লাইনে আইনা দাও, যাতে আমি এক দেখাই বুঝতে পারি যে আসলে এখানে কি কি হয়েছে। এই যে দেখেন, এআই কে যখন বললাম আমি, সে আমাকে সবকিছু ঠিকঠাক করে দিছে যে প্রায় 1,70,00,000 টাকার পোর্টফোলিও ওনার। এখানে আনরিয়েলাইজড লস হচ্ছে 30%, 31%। রিয়েলাইজড লস প্রায় 57 লাখ বা 58 লাখ টাকা, যেটা বললাম। আর আনরিয়েলাইজড লস তো আছেই, প্রায় 50 লাখ টাকার মতো। তো যাই হোক, এই এই পোর্টফোলিওতে ওনার বিভিন্ন ধরনের শেয়ার আছে। প্রায় 36টা শেয়ার ওনার কাছে আছে। 36টা শেয়ার আছে ওনার কাছে। এবং এটা এখন কি করব আমরা, সেই জিনিসটা দেখার চেষ্টা করব। ধরেন এসিআই শেয়ারটা ওনার পোর্টফোলিওতে আছে। পোর্টফোলিওর ভ্যালু মানে টোটাল পোর্টফোলিওর 10% টাকা দিয়ে উনি এসিআই শেয়ারটা কিনছিল, কিন্তু এসিআই শেয়ারে 37% লস। দেখেন, একটা শেয়ার 10%, আবার একমি ল্যাবটা হচ্ছে 4% টাকা দিয়ে মাত্র কিনছে। আবার অলটেক্স শেয়ারটা 0.94%, মানে 1%-এরও কম টাকা দিয়ে কিনছে। তো আলটিমেটলি ওনার পোর্টফোলিওটা দেখে অনেকগুলা শেয়ার আছে, এবং এইগুলা হয়তো উনি ঠিকঠাকভাবে কি বলে ম্যানেজও করতে পারে না। কারণ এতগুলা শেয়ার আপনি কোনো কিছু চাইলেই কোনো কিছু করতে পারবেন না। তো আমরা প্রত্যেকটা শেয়ারই দেখবো এখন, দেখে কোনটা থাকবে কোনটা থাকবে না এই জিনিসটা জানার চেষ্টা করবো ফার্স্টে। আর ওনার কাছে যেই টাকা আছে সেই টাকাগুলো আসলে, যেই শেয়ারটাই কোনো ভ্যালু নাই, যে এই শেয়ারটা বাড়বে না সামনে, এই শেয়ারটা বাড়লেও 2 বছর লাগবে, এই ধরনের শেয়ারগুলো থেকে ওনাকে বলবো যে লিভ নিয়ে নিতে, লস মেনে নিয়ে। এবং যেই শেয়ারগুলো থাকবে, ওই শেয়ারগুলো, যেই শেয়ারগুলো বাড়ার সম্ভাবনা থাকবে, ওই শেয়ারগুলোতে ইনভেস্ট করতে বলবো। তো চলেন আমরা স্টার্ট করি। তো যেইটা এআই এর কথাটা বলতেছিলাম, যে এআই দিয়ে স্টার্ট করছি, এই ভিডিওটার থাম্বনেইলটাও করছি, তারপরে আমি এআই এর হেল্প নিয়ে এই ভিডিওটা আর একটু সুন্দরভাবে গুছায়ও রাখছি। জাস্ট আমি কি করছি, উনি যে আমাকে মেইলে পাঠাইছে, এইটা আমি আইনা এইখানে পেস্ট করছি পোর্টফোলিওটার পিডিএফ ফাইলটা। বলছি যে আমাকে পোর্টফোলিওটা সরলভাবে দেখাও। ও আমারে সুন্দর বাংলা এগুলা দেখাই দিছে, খুব ঝামেলা ছাড়াই। আপনারাও কিন্তু ঠিক সেম একইভাবে, আপনারা ধরেন যখন ধরলাম যে আপনি ব্র্যাক ব্যাংক কিনতে যাচ্ছেন, বা হচ্ছে কোনো একটা ব্যাংক কিনতে চাচ্ছেন, বা কোনো একটা অন্য কিছু একটা স্টক কিনতে চাচ্ছেন, তো আপনি কি করবেন? আপনি কোনো অ্যানালাইসিস পারেন না, আপনি লং টার্ম বেসিসের জন্য কিনতে চাইবেন। তো ওই যে ডিএসি ওয়েবসাইটে গিয়ে দেখবেন যেই আহ, দেয়, নিউজগুলা পাবলিশ করে কোম্পানি, ওই নিউজগুলা কপি করে এসে এখানে বসাই দিবেন।
এআই কে বলবেন যে এই স্টকটার এই হচ্ছে নিউজ, তুমি আমাকে একটু অ্যানালাইসিস করে বলো যে এটা লং টার্মের জন্য কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, এটার ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি। ও টেকনিক্যাল বলতে পারবেন আপনাকে, তবে ফাইন্যান্সিয়ালি এটা কি গ্রোথ কোম্পানি, এটা কি স্ট্রং হচ্ছে না হচ্ছে, সেই জিনিসটা বলে দিবে। আপনারা চাইলে আমি সেই জিনিসটা দেখাবো। সো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানাবেন যে আসলে এই জিনিসটা চান কিনা, আমি কি দেখাবো কিনা এই জিনিসটা। আমি নিজেও ট্রাই করিনি, আপনারা চাইলে আমি ট্রাই করে দেখব। কিন্তু এই যে এআই এর যে রেভুলেশনটা হইলো, আপনারা চেষ্টা করবেন যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং এইগুলাকে অ্যাডপ্ট করার জন্য। আপনারা নিশ্চয়ই যারাই এখানে দেখতেছেন বা শেয়ার বিজনেস করতেছেন তাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এআই এর সাথে পরিচয় করাই দিবেন। তবে এটার একটা খারাপ দিকও আছে, অনেক কিছু আমরা মুফতে পেয়ে যাই এআই এর মাধ্যমে। বাচ্চারা যদি এই জিনিসটা পায় তাহলে আবার ঝামেলা আছে, কারণ তাদের কষ্ট করার টেন্ডেন্সিটা থাকবে না। আমরা তো অনেক কিছু শিখে নিছি অলরেডি, আমরা ইংলিশটা শিখছি, আমরা বাংলাটা শিখছি, আমরা ব্যাকরণ শিখছি, আমরা সব কিছুই শিখছি। এআই এর মাধ্যমে যদি কিছু করতে চাই তাইলে এইগুলো কোনো কিছুই বাচ্চাদের শিখা লাগবে না। সো এই জিনিসটার দিকে নজর রাখবেন, সে যাতে শিখে ঠিকঠাক মতো বেসিকগুলা, তারপরে যেন এআইকে ইউজ করে এই ধরনের ইম্প্রোভাইজড কাজকর্মের মধ্যে। তো চলেন, বেশি কথা বললাম, এখন আমরা একটু করি, অ্যানালাইসিসটা করি। এসিআই স্টকটা ওনার 10%, এসিআই স্টকটা আছে, উনি এসিআই স্টকটা 245 টাকায় কিনছে, 37 টাকা লস আছে। আমরা দেখি এসিআই স্টকের কি অবস্থা। আমি উইকলি চার্টটা নিচ্ছি, দেখেন সেই 40 টাকা থেকে 2013 সালে বাড়তে 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 মোটামুটি একটা লেভেলে আসছে। কিন্তু এই স্টকটা একটা লং টার্ম ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। ওনার কস্ট পার প্রাইস হচ্ছে দেখেন কত, 245 টাকা। এখন আছে হচ্ছে 135 টাকায়, সরি কত আছে, 165 টাকায় আছে। কই 245 আর কই হচ্ছে 135, তারপরে আমরা দেখবো কি করা যায় এটাতে। এভারেজ প্রাইস হচ্ছে 245। ফান্ডামেন্টালি এই এসিআই কোম্পানির আলটিমেটলি একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম চলে। ওরা ওদের বিজনেস যাই করে আর্ন করে সেটার অনেক টাকাই সুদ বা ইন্টারেস্টে চলে যায় তাদের টাকাটা, বিজনেসের প্রফিটটা। এই কারণে তারা একটু প্রবলেমের মধ্যে আছে এবং শেয়ার মার্কেটের চার্টও সেই জিনিসটা দেখাইতেছে। দেখেন এটা একটা একটা ওই 2017-র পর থেকে একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। অনেকটুকু কমছিল 98 টাকা থেকে, এখন আবার বাইরে 165 টাকা হয়েছে। এখন আপনি কি করবেন? 245 টাকায় আপনি কিনছেন, এখন কি করার আছে আপনার? তো আমার কাছে এখন যে জিনিসটা মনে হচ্ছে, এই শেয়ারটা যেহেতু একটা লং টার্মের ডাউন ট্রেন্ডে আছে, আপনি চাইলেই এই শেয়ারটা থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন না। আপনার এই শেয়ারটা যখন উপরের দিকে উঠতে থাকবে, আহ, তখন আপনার এই শেয়ারটা ছাড়তে হবে। ধরেন 190 টাকা লেভেলে যদি আসে শেয়ারটা আপনি ছাড়বেন, যা আছে লস নিয়ে ছাড়বেন। এরপরে যখন আবার কমবে তখন আমার কাছে মনে হয় রিস্কি হয়ে যায়, কারণ এটা একটা লং টার্ম ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। কোন জায়গা থেকে কমে আবার বাড়া শুরু করবে এটা আপনি জানেন না। সো সবচেয়ে বেটার হয় আপনি এই শেয়ারটা আলটিমেটলি ছাড়েন আপাতত, তারপরেরটা পরে চিন্তা করা যাবে। যখন এটা 190 টাকা লেভেলে আসবে, 190 টাকা লেভেলে আসলে আপনি স্টকটা ছেড়ে দিয়েন। তারপরে আমরা ডিসিশন নিব আসলে কি করব। যদি এটা আবার 205 টাকার উপরে চলে যায় তখন আবার নতুনভাবে কেনার চিন্তা ভাবনা করা যেতে পারে। বাট আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যেহেতু উইকলি চার্ট থেকে দেখলাম লং টার্মে একটা ডাউন ট্রেন্ডে আছে, সো মনে হয় না যে এটা আবার খুব ইজিলি আপ ট্রেন্ডে যেতে পারবে। আর ফাইন্যান্সিয়াল যেহেতু একটা প্রবলেমও আছে এসিআই শেয়ারটার, সো কোম্পানি ভালো বাট তারপরও ফাইন্যান্সিয়াল দিক বিবেচনা করলে বড় বড় ইনভেস্টররা লং টার্ম ইনভেস্টমেন্টে যাবে না। সো আলটিমেটলি আপনি এখন 165 টাকা আছে, দোয়া করেন যাতে 190 টাকায় গেলে আপনি এটা থেকে বের হইতে পারেন। আচ্ছা, এরপরে শেয়ারটা হচ্ছে একমিলেব। একমিলেব পোর্টফোলিওর 4% শেয়ার মাত্র, মানে টোটাল পোর্টফোলিওর 4% ভ্যালু দিয়ে উনি কিনছে। দেখি ফান্ডামেন্টালি এটার কি অবস্থা। ফান্ডামেন্টালি তো না,
টেকনিক্যালি এটার কি অবস্থা? একমিলের শেয়ারটা ৭৪ টাকায় আছে এখন। ৭৪ টাকা থেকে এটা কি করবে সেটা বুঝার চেষ্টা করতে হবে। আহ, বর্তমানে যেই পজিশনে আছে ওই পজিশন থেকে শেয়ারটা একসময় বাড়বে। দেখেন একটা অ্যানালাইসিসও মনে করেছিলাম কোনো একটা ভিডিওতে, এটা উপরে যাবে আবার নামবে, নেমে অনেক দিন ধরে এখানে পড়ে আছে। এই জিনিসটার সময় নিচ্ছে যেহেতু, সো আশা করা যায় যে ৭৪ টাকা থেকে বেড়ে এটা ৮৩ টাকার ঘরে যাবে। এখন আমার দেখার বিষয় উনি কস্ট প্রাইস কত ছিল, এটা ৯৩ টাকা দিয়ে উনি কিনছে। ৯৩ টাকা দিয়ে এটা কিনছে, এই জায়গাতে কিনছে। তো এইখানেই আবার হয়তো আসবে কোনো একটা সময়ে। আমি এটা রিকমেন্ড করব এই শেয়ারটা ধরে রাখার জন্য। ৭৪ টাকা আছে, এই শেয়ারটা আপনি ধরে রাখেন। যদি কমে যায় আরও ৬০-৬৫ টাকা লেভেলে চলে আসে, তখন তখন এটা হেভিলি আবার অ্যাভারেজ করবেন, কারণ এটার পটেনশিয়াল আছে উপরে যাওয়ার, কারণ খুব বেশি নিচে আর হয়তো যাবে না। সো এই শেয়ারগুলোতে আপনি বটমে আবার কিনে যদি অ্যাভারেজ করতে পারেন আবার ভালো করতে পারবেন। মনে হয় না আপনি সেই সুযোগ পাবেন, কিন্তু এখন যেই সিচুয়েশনে আছে এটা আস্তে আস্তে আহ, বেশ কিছু সময় নিলেও ৯৩ টাকা লেভেলে আবার যাবে। ৯৩ টাকা লেভেলে যদি যাই তাইলে এটা আরও উপরে যাবে। আলটিমেটলি ১২০ টাকা লেভেল পর্যন্ত এটা যাওয়ার সম্ভাবনা থাকবে, বা ১১৫ টাকা লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার উচিত হবে শেয়ারটা ধরে রাখা, হোল্ড করা। যদি কমে যায়, কমে ৬০-৬৫ টাকা লেভেলে আসে, তখন আবার অ্যাভারেজ করা, কিন্তু এখন অ্যাভারেজ করার কোনো দরকার নেই। ৯৩ টাকা লেভেলে তো যদি যায় তাহলে এইখান থেকে কিছু বের করে ফেলবেন টাকা, আর বাকিটা রেখে দিবেন। যদি ১১৫ টাকায় যায় তাহলে বাকি টাকাও এখান থেকে বের করে ফেলবেন, প্রফিটে বের করবেন, এটা একটা ভালো দিক হবে তখন। অলটেক্স শেয়ারটা মাত্র হচ্ছে 0.94%, খুবই কম টাকার আছে। এইটা যদি ভালো না হয় তাহলে এটা ছেড়ে দেওয়াই ভালো হবে, টেকনিক্যালি ভালো না হলে। আর এটা যদি অনেক সময় নেয় তাহলে ছেড়ে দেওয়া উচিত হবে। বর্তমানে যেই সিচুয়েশনে আছে, যদি শেয়ারটা ১২ টাকা ৩০ পয়সার নিচে চলে যায় তাহলে এখান থেকে বের হয়ে যাওয়াটাই উচিত হবে। ১২ টাকা ৩০ পয়সার নিচে যদি যায়, আপনার হিসাব অনুযায়ী, বর্তমান হিসাব অনুযায়ী এখানে আপনি কিনছেন হচ্ছে ১৬ টাকায়। অনেক অনেক বিরাট একটা লস হইতে পারে, কিন্তু এটা স্টপ লসটা দিয়ে রাখবেন ১২ টাকা ৪০ পয়সায়। যদি এর নিচে যায় ছেড়ে বের হয়ে যাবেন। আশা করছি যে এত নিচে আর হয়তো যাবে না, এখান থেকে একটা বাউন্স করার সম্ভাবনা আছে। যদি বাউন্স করে তাহলে ১৯ টাকা লেভেলে পাবেন ইনশাল্লাহ, তখন এটা ছেড়ে দিবেন। সো আপনি চাইলে একটা নোটও রাখতে পারেন যে এসিআইটা আপনার ছেড়ে দিতে হবে কোন জায়গায়, বলেছিলাম এক মিলে অলটেক্স এটাও। আমান ফিড যেই শেয়ারটা আছে উনি ৩৩ টাকায় কিনেছে, 0.93% লস হচ্ছে 14%-এর মতো। এটাও অনেক কম শেয়ার ওনার, খুব বেশি শেয়ার না। হ্যাঁ, মুরগির খাবার বেশ ভালোই করছে, একটা ভালো সিচুয়েশনে আছে এখন। এই ধরনের সিচুয়েশন থেকে আপনি আহ, লাভ নেওয়ার চেষ্টা করবেন, ক্যাপিটালাইজ করার চেষ্টা করবেন। আপনার যেই টাকাগুলা হবে এখন, সেই টাকাগুলা দিয়ে বা যেই টাকা আছে এই টাকাগুলা এইখানে অ্যাভারেজ করতে পারেন এই শেয়ারটাতে। একটা বটম পজিশনে আছে এখন দেখেন। বিগত দিনগুলোতেও ২০২০ সালেও এটা এত নিচে যায় নাই, এখন যতটা নিচে আছে। নিচে গিয়েছিল ২০ টাকায় পর্যন্ত, গিয়ে আবার ২৬ টাকায় এখন কামব্যাক করছে।
তো মোটামুটি এই লেভেলে আস্তে, 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 আস্তে আপনি শেয়ারগুলো accumulate করতে পারেন। যখন এগুলো accumulate করবেন তখন একটা সময় ১ বছর হোক, ১.৫ বছর হোক, একটা সময়ে এই শেয়ারটা আপনাকে গেইন দিবেই দিবে এবং সেটা ৳৬০ পর্যন্ত দিয়ে দিতে পারে গেইন। আ অবাক হব না যদি ৳৬০ বা এরও বেশি যদি যায়। আমরা এত বেশি ধরবো না, ৳৬০ পর্যন্ত চিন্তা করেন। এটাই অনেক বেশি। ৳৩৩ শেয়ার ৳৬০ যদি বিক্রি করতে পারেন ১.৫ বছরে হয়তো ভালো কিছুই হবে। কিন্তু আপনি যেহেতু এখন হচ্ছে আরো ১.৫ বছর যদি সময় লাগে, তার মানে আপনি আস্তে, 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 আস্তে করে এখানে ইনভেস্ট করবেন। আ ৳২৪, ২৫, ৳২৮ র বেশি কখনোই এভারেজ করবেন না। এর নিচে আস্তে, আস্তে যত পারেন এভারেজ করতে থাকবেন। এভারেজ বলতে কি আপনার তো এটা মাত্র অল্প কিছু টাকার কেনা। কিন্তু আপনি যেই টাকাগুলা অন্যান্য শেয়ার বিক্রি করে পাবেন, সেই শেয়ারগুলো দিয়ে এই জিনিসটাতে মানে এই জিনিসটাতে আপনি ইনভেস্ট করতে থাকবেন। একটা সময়ে ইয়ের পরিমাণটাও কমে আসবে। আ কস্ট প্রাইস এর পরিমাণটাও কমে আসবে। এভারেজ প্রাইস আরো কমতে থাকবে এবং ৳৬০ পর্যন্ত আপনি প্রফিট ধরে রাখবেন। আ ১.৫ বছর হয়তো সময় লাগতে পারে। জাস্ট একটা আইডিয়া করে বললাম। আমান ফিড আচ্ছা। ব্যাট বিসি শেয়ার আপনার পোর্টফোলিওর মাত্র ২% আছে। অথচ এই শেয়ারটা আরো বেশি থাকার উচিত ছিল। ২৩% এর মতো লস। ব্যাট বিসি আ ৳৪৪৬ করে কিনছেন। বেশ ভালো লেভেলেই কিনছেন। আ বলা যায় একটা ডাউন ট্রেন্ডও ব্রেকআউট করছে, কিন্তু এই ডাউন ট্রেন্ড ব্রেকআউট যে করছে এখান থেকে আবার উঠে যাবে হয়তো উপরে। আপনি চাইলে আপনার অন্যান্য টাকাগুলা এই শেয়ারটাতেও এসে ইনভেস্ট করতে পারেন। যেহেতু ৳৪৪০ কেনা খুব বেশি না, এরও অনেক উপরে অনেকের কেনা আছে জানি। আ মোটামুটি যেই লেভেলে আছে এই লেভেলটা থেকে আস্তে, আস্তে বাউন্স ব্যাক করবে। এটা বাউন্স ব্যাক করার সময় হইছে। কারণ অনেকদিন এইসব লেভেলগুলার আশেপাশে ছিল। দেখেন এসব লেভেলের আশেপাশে ছিল। সো আশা করছি একটা বাউন্স ব্যাক আসবে এখানে। আপনি যদি এখানে কিছু টাকা ইনজেক্ট করতে পারেন, আ এ এ এটাও মোটামুটি বটম লেভেলেই আছে। সো এই ধরনের বটমগুলোকে যদি আপনি এক্সপ্লয়েট করতে পারেন, আপনার পোর্টফোলিও তো অনেক বাড়বে ইনশাল্লাহ আশা করি। তো আমার গাইডলাইন থাকবে হচ্ছে যে যদি আ এই ৩৩০, ৪০, ৳৪৫ লেভেলে বা ৳৫০ লেভেলে এর মধ্যে যদি আপনি VATBC গুলা কিনতে পারেন, আরো কিছু যেইগুলা থেকে শেয়ারগুলা থেকে বের হবেন সেই শেয়ারগুলো থেকে, তাহলে আপনি মোটামুটি ভালো করবেন। আ এই আমান ফিড, VATBC এগুলাতে আপনি টাকাগুলা ইনজেক্ট করতে শুরু করেন এখনই। আ পে লিজিং ৬৮% লস, ওনার ৩% পোর্টফোলিও এটাতে রইছে ৳১৯.৫৬। ৬৮% লস বে লিজিংয়ে। ৳১৯ শেয়ার এখন ৳৬.৪০ চলে। আপনি আমাকে বলেন এটা আহ, বাড়তে পারে, কিন্তু এগুলার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ধরনের জেড টেড রাখারই দরকার নেই পোর্টফোলিওতে। সব মায়া ত্যাগ করে এই জিনিসটা ছেড়ে দেন, কারণ পড়তেছে তো পড়তেছেই, যদিও বাড়ে, অল্প একটু বেড়ে আবার কমা স্টার্ট করবে। সো আপনি একটা জিওপার্ডাইজ সিচুয়েশনে পড়বেন। কখন বাড়তে থাকলে মনে হবে যে আরে বাড়তেছে বাড়তেছে, কিন্তু কখনোই দেখবেন যে ৮ টাকার বেশি যাবে না। আবার এখন ৳৬ আছে, তারপরেও ২০%-এর একটা গ্যাপ পাইতে পারেন। কিন্তু আমি বলবো যে এগুলা আপনি এটাকে যদি ৳৮ আশেপাশে পান কখনো, বিক্রি করে দিবেন। লিখে রাখেন যে যদি ৳৮ আশেপাশে পান বিক্রি করে দিবেন। কারণ এইটা যা হওয়ার হয়ে গেছে। এখন আর নতুন করে কোনো কিছু যদি চিন্তা করেন তাইলে খুব ভালো কিছু করতে পারবেন না। বেক্সিমকো নিয়ে আসলে এইটা লস কমই আছে। যদি পারেন বের হয়ে যান।
বেক্সিমকো থেকে। অবশ্য বাড়ার কোনো সম্ভাবনাও নাই, কারণ যেহেতু এখনো ফ্লোর প্রাইস আছে। বাট আমার কাছে মনে হয় না এই শেয়ারটা ধরে রাখার কোনো যৌক্তিকতা আছে। ব্যবসা বা বাণিজ্য সবকিছুর দিক থেকে ফান্ডামেন্টাল টেকনিক্যাল কোনো কিছুতেই এই জিনিসটা সাপোর্ট করতেছে না। আপনি হয়তো এটা থেকে চাইলেও বের হইতে পারবেন না, বাট যদি কখনো পারেন তখন বের হয়ে যাবেন। ব্র্যাক ব্যাংক এইটা না দেখেই বলা যায় যে অবশ্য অনেকটা তো বাইরে গেছে। ব্র্যাক ব্যাংকে ওনার দেখেন 50% প্রফিট আছে, কিন্তু পোর্টফোলিওর মাত্র 1%। দেখেন 50% প্রফিট, যদি 20% পোর্টফোলিওর মধ্যে 50% প্রফিট থাকতো তাইলে আর কোনো টেনশন করা লাগতো না। কিন্তু ব্র্যাক ব্যাংকটা উনি কম কিনছে, অন্যগুলো অনেক বেশি কিনছে যেগুলোতে লস। তো এই ব্র্যাক ব্যাংকে যেহেতু এখন 50% প্রফিট আছে, আপনি আস্তে আস্তে প্রফিট টেক করতে থাকেন। যত উপরে উঠবে তত প্রফিট টেক করবেন। 53 টাকায় উঠলে 50% প্রফিট টেক করে ফেলবেন। 57 টাকার লেভেলে উঠলে বাকি সব টেক করে ফেলবেন। যদি আপনার দেখেন যে এই শেয়ারটা 50 টাকার নিচে চলে যায়, এক দাগে সবকিছু সেল করে বের হয়ে যাবেন। বের হয়ে অন্য যেই শেয়ারগুলো ধরে রাখার জন্য বললাম সেই শেয়ারগুলোতে অ্যাভারেজ করবেন। মাত্র 8টা শেয়ার হইল, আরো বিশাল অনেক কিছু। বিএসসি ওনার 19% লস, 1%-এর মতো পোর্টফোলিও, 160 টাকায় কেনা। বিএসসি শেয়ারটা আপনি 82 টাকা স্টপ লস ধরে ধরে রাখেন। যদি 82 টাকার নিচে যায় তাইলে এটা থেকে বের হয়ে যাবেন, শেষ, স্ট্রেইট ফরওয়ার্ড কথা। আর যদি এটা 82 টাকার ওপরে যায় তাহলে এটা আপনার কেনা প্রাইসের চেয়ে বেশি চলে যাবে। ধরে রাখবেন 130-140 টাকা পর্যন্ত। অন অ্যাভারেজ 130-এর পর থেকে প্রফিট নেওয়া স্টার্ট করবেন, 140-এর মধ্যে বের হয়ে যাবেন। বিএসসি পিএলসি ওনার হচ্ছে 4% পোর্টফোলিওর, লস 38%, 210 টাকা ক্রস প্রাইস। শেয়ারটার যেই কন্ডিশন, এই কন্ডিশনটা দেখে খুব ভালো মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে বাড়বে। কারণ কি দেখেন, একটা সময় জুনে 100 টাকা ছিল, এরপরে বাড়লো, কমে আবার 103 টাকায় আসলো, 100 টাকার নিচে যায় নাই, কিন্তু এরপরে আবার বাড়লো, বাইরা 164 টাকায় গেল এবং কমে 110 টাকায় আসলো, এরপরে আবার বাড়ার চেষ্টা করতেছে। এইটা হয়তো আবার কিছুটা কমতে পারে। ধরেন এখানে দেখে মনে হচ্ছে যে এই ট্রেনটা ভাঙবে, ভেঙে হয়তো দেখা যাবে যে আবার 110 বা 115 টাকা লেভেলে আসতে পারে। যখন এই লেভেলটাতে আসবে আপনি এই শেয়ারটা অ্যাভারেজ করবেন, এবং একটা সময় এই শেয়ারটাকে আপনি 160-এর ঘরে পেয়ে যাবেন খুব ইজিলি। সময় লাগবে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন, আপনাকে কোনো পেইন ছাড়াই এই জিনিসটা অনেক প্রফিট দিয়ে যাওয়ার কথা। বিএসআরএম স্টিল আপনার কেনা হচ্ছে 64 টাকাতে, 2% মাত্র, পোর্টফোলিও লস 18%, 64 টাকাতে কেনা। আমি এটা ধরে রাখার পক্ষপাতী না, এটা যত তাড়াতাড়ি পারেন এটা থেকে বের হয়ে যান, কারণ টেকনিক্যালিও ভালো মনে হচ্ছে না, আর ফান্ডামেন্টালিও কিছু ঝামেলা আছে যতদূর শুনছি। কিছুটা হয়তো বাড়তে পারে, কিন্তু এই বাড়াটা দিয়ে ফাঁদে পড়বেন না, আস্তে আস্তে এখান থেকে সেম প্রাইসে বের হয়ে যান। বেক্স ফার্মা কোয়ান্টিটি 9,500, কস্ট 177 টাকা, 9%, এটা অনেক বেশি, অথচ 56% লস।
গত দিনের একজনের পোর্টফোলিওতে ব্যাক্স ফার্মা ছিল। ধরে রাখেন বেক্সিমকো ফার্মা, এই বেক্সিমকো ফার্মাটাই একটু মোটামুটি ফান্ডামেন্টাল আছে এখানে, আহ, যদিও প্রবলেম, বাট তারপরেও আপনার যেই লস, ওই লস অনুযায়ী আমি বলবো এটা ধরেই রাখেন। এভারেস্ট করতে হবে না এটাতে, জাস্ট হোল্ড করে রাখেন। 164 টাকা যাইতে এটার খুব টাফ সময় পাড়ি দিতে হবে, বাট আলটিমেটলি চোখ বন্ধ করে ধরে রাখেন, রেখে ফালায় রাখেন। আহ, যখন যাবে 164 টাকা, তখন ব্রেক ইভেনেই বের হয়ে যায়। কারণ আমি এটাতে কোনো দেখি না, হোপ দেখি না। কত দিন সময় লাগবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। সিটি ব্যাংকের ওনার পোর্টফোলিও 2.73% উনি গেইনে আছে, দেখেন। ব্যাংকগুলো কিনে শুধুমাত্র উনি গেইনে আছে, অথচ ব্যাংকে কেউ গেইনে থাকে না নর্মালি। কত দিয়ে কিনছে দেখি, 20 টাকায় কিনছে, এখন 22 টাকাতে আছে। ধরে রাখেন, সিটি ব্যাংকটা ধরে রাখেন, এটা অ্যাভারেজ করেন বা বাড়ান এখানে ইয়েটা। আমার কাছে মনে হয় যখন এটা ব্রেকআউট করবে 44 টাকা পর্যন্ত চলে যাবে। 44 টাকা না গেলেও, হ্যাঁ 44 টাকাই যাবে, জাস্ট ধরে রাখেন, অ্যাভারেজ করতে থাকেন। এটা ছাইরেন না, এটা ধরে রাখেন এবং অ্যাভারেজ করে যখন ব্রেকআউট করবে আরও বেশি পরিমাণে অ্যাভারেজ করবেন এবং এটা 40 টাকা পর্যন্ত ধরে রাখবেন। আপনার ইয়েটা অনেক বেশি হয়ে গেছে, শেয়ারের পরিমাণগুলো অনেক বেশি হয়ে গেছে। ডিএসএসএল 1% মাত্র পোর্টফোলিও, 27% লস। 15 টাকা 69 কেনা। এটা যদি 11 টাকার নিচে চলে যায় ছেড়ে দিবেন। আপনি 15 টাকায় কিনছেন না, যদি 11 টাকার নিচে চলে যায় ছেড়ে দিবেন, আর যদি লাভ করতে হয় তাহলে 17 টাকা পর্যন্ত ধরে রাখবেন। ওই টাকায় যদি লাভ করতে পারেন করবেন, বাট লাভ করার সম্ভাবনা কম। একটা ইয়েতেই চলে আসতে পারে, 11 টাকার নিচেই চলে আসার সম্ভাবনা বেশি, বাট এটা ধরে রাখেন না, এটা ছেড়ে দিয়েন। অনেক সময় নিবে, যদিও বাড়তে চায় বেশ সময় নিয়ে তারপরে বাড়বে। ইবিএল, উনি পোর্টফোলিওর 1.73%, 26 টাকায় কিনছে, মাত্র 2% লস আছে। ব্যাংক অলরেডি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক আছে আপনার, ব্র্যাক ব্যাংকটা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছেন, যতদূর মনে পড়তেছে আপনারা বললাম। আর ইবিএল যেটা আছে, এই ব্যাংকগুলো আপনাকে ভালোই প্রফিট দিবে আমার কাছে মনে হয়। তো এত ব্যাংক রাখার দরকার নাই। এটা 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 থেকে ছেড়ে দিয়ে আপনি সিটি ব্যাংকেই চলে যান, কারণ এটা তো অনেক বাড়ছে, এখন আস্তে আস্তে কমতে থাকবে। সো জাস্ট যখনই ব্রেক ইভেনে পাবেন এটা থেকে বের হয়ে যান, ব্রেক ইভেনে পাইলেই। গ্লোবাল ইসলামী ব্যাংক, 54% লস, পোর্টফোলিও অনেক কম, এটা দেখতে হবে না, এটা জাস্ট ছেড়ে দিয়েন। এটা 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 কোনো কিছু দেখারই দরকার নেই, এটা জাস্ট এই এত অল্প শেয়ার, এটাতে চিন্তা ভাবনা ছাড়া এটা ছেড়ে দিয়েন। জিপিএস ইস্পাত, ওনার 56% লস, 48 টাকা করে পড়ছে। পোর্টফোলিওর 3%-এর মতো প্রায়। এটা আরো কমবে দেখবেন, একটা সময় আরো কমে আরো নিচে আসবে, 14 টাকা লেভেলে চলে আসবে।
এই লস রিকভার করা সম্ভব না, আর এটার ফান্ডামেন্টাল অতটা ভালো না। এইটা থেকে জাস্ট বের হয়ে যান, এটা বের হয়ে অন্য যেই গুলার অ্যাভারেজ করতে বলছে ওইগুলাতে অ্যাভারেজ করতে থাকেন। ইন্ট্রাকো 41 টাকায় 50% লস, বাবা। এই ইন্ট্রাকো থেকেও আপনার বের হয়ে যাওয়া লাগবে। লং টার্মের কথা চিন্তা করলে এটা আরো নিচে আসবে, নিচে এসে দেন এটা উপরে যাবে। এখন যেটা একটু নিচে না, অনেকটুকু নিচে আসার পরে যে একটু উপরে বাড়তেছে না, এটা আপনাদের লোভ লালসা দিচ্ছে। আস্তে আস্তে কমে যাবে দেখবেন, আবার কমে হয়তো 13 টাকা লেভেল বা এর নিচে চলে আসবে। সো এটাতে থাকার কোনো দরকার নেই। আইটিসি ওনার মাত্র 0.7%, পোর্টফোলিও লস 6.42%, কস্ট 40 টাকা আইটিসি। আইটিসি এরকম একটা কোম্পানি, দেখতেছি যে এই কোম্পানিটা স্টেবল থাকতেছে, একই জায়গায় থাকতেছে, খুব বেশি কমতেছে না, খুব বেশি বাড়তেছেও না। কিন্তু আপনাকে সুযোগ দেয়, 2 বছর বা 1 বছরে একটা একটা করে সুযোগ দেয়। এই সুযোগটা কাজে লাগাবেন কিনা, 1.91%, 41 টাকাতে কিনছেন। এইটাও আমি ধরে রাখার পক্ষপাতী না আসলে, কারণ শেয়ারটা ডাউন ট্রেন্ডে আরও যাবে, কিছুটা আরও নিচে নামতে পারে, 22-23 টাকায় চলে আসতে পারে। সো এর চেয়ে বেটার এটা থেকে, এটাতে ওয়েট করে সময় নষ্ট না করে এটা ছেড়ে দেওয়া। সরি, ইন্ট্রাকোর কথা বলতেছি, আইটিসি। আইটিসি যেহেতু কম, এটা দরকার নেই, এটা ধরে রাখার, ছেড়ে দেন। জেএমআই হসপিটাল, জেএমআই হসপিটাল 4%-এর মতো আছে, 30% লস, 71 টাকায় কেনা এখানে। আমি এটা ধরে রাখারও পক্ষপাতী না, কারণ কখন এটার সময় হবে বাড়ার, নো আইডিয়া। কমতেছে তো আরও কমতে পারে। আলটিমেটলি যদি একটা হিসাব করি তাইলে আমার কাছে মনে হয় যে 35 টাকা পর্যন্ত চলে আসবে এটা, তারপরে গিয়ে যদি বাড়ার চিন্তা থাকে তাহলে বাড়বে। সো এটা ধরে না রেখে ছেড়ে দেওয়াই ভালো। কেটিএল, কেটিএলে ওনার 2% পোর্টফোলিও, 33% লস, 17 টাকায় কেনা। আপনার 17 টাকা আসতে খুব বেশি অনেক ব্যাক পেতে হবে। এইটাতে আপনি 11 টাকা স্টপ লস ধরে বসে রাখেন, 11 টাকা 50 পয়সা, মানে 11 টাকা 50 পয়সার নিচে আসলে ছেড়ে দিতে হবে। আর যদি ওপরে যায় তাহলে আপনার 16 টাকা 50 পয়সার দিকে আসলে আপনি এটা ছেড়ে দিয়েন। এটা অর্ধেক, 16 টাকা 50 পয়সায় অর্ধেক ছাইরেন। আর বাকিটা আপনি দেখা যাবে যে যদি 20 টাকা পর্যন্ত যায় তাহলে বাকিটা 20 টাকায় ছাইরেন। এইভাবে মোটামুটি রিস্ক কমবে আপনার। 11 টাকা 50 পয়সার নিচে গেলে স্টপ লস নিতে হবে, 16 টাকা 50 পয়সায় হচ্ছে অর্ধেক ছাড়তে হবে, বাকিটা আপনার ছাড়বেন হচ্ছে 20 টাকায়। এইটার জন্য এই থেরাপি ছাড়া আর কিছু দেখতেছি না।
আচ্ছা, লঙ্কা বাংলা ফাইন্যান্স পোর্টফোলিওর অনেক কম অংশ। আরও কমতে পারে লঙ্কা বাংলা ফাইন্যান্সটা। একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন করছে, এই প্যাটার্নটা ব্রেকআউট করে এটা আরও নিচে চলে আসতে পারে। সো সাবধান, এটা ছেড়ে দেন। ম্যাক্সন স্পিনিং, মতিন স্পিনিং, হিউজ লস এগুলোতে। ম্যাক্সন স্পিনিংও আরও হয়তো নিচে নামবে, নিচে নামবে, সো দরকার নেই এটা ধরে রাখার। 64% লস, মাই গড, অনেক লস। কিন্তু এই লসগুলো আপনি ক্যারি করলে আপনারই ক্ষতি। আপনি অপরচুনিটি লস করতে থাকবেন একটার পরে একটা, অন্যগুলা দিয়ে যেই টাকাটা উঠাইতে পারবেন, এগুলাতে টাকা পড়ে থাকলে আপনার কোনো কাজেই লাগবে না। মতিন স্পিনিংও আরও নিচে নামবে, নিচে নামবে, সো দরকার নেই এই জিনিসে বসে থাকার। মেঘনা লাইফটাতে 67 টাকায় কেনা, এখন 52 টাকা চলে। লাইফ ইন্স্যুরেন্স গুলা 67 টাকায় কি যাবে? 67 টাকায় তো যাওয়ার সম্ভাবনা কম দেখতেছি, আরো কমতে পারে। আপাতত আপনার যেই লেভেলে কেনা সেই লেভেল অনুযায়ী আপনি ছেড়েই দেন শেয়ারটা। ধরে রাখলে শুধু শুধু লস বাড়বে, হয়তো উপরে যাবে কিন্তু আপনার লসটা অনেক বাড়বে, আপনি এত লস নিতেই পারবেন না হয়তো। পাওয়ার গ্রিডটা ধরে রাখেন, অ্যাভারেজ করার দরকার নেই, জাস্ট ধরে রাখেন পাওয়ার গ্রিড। আপনি আপনার কেনার প্রাইস হচ্ছে 63 টাকায়, এখন মাত্র 36 টাকা চলে। একটা সময় হয়তো 41 টাকায় বা 42 টাকায় আপনি পাবেন। আর এই ওই 41-42 টাকায় পেলে 30% বিক্রি করবেন, লিখে রাখেন একটু এক জায়গায়। 50 টাকায় পেলে এটার বাকি আরও 30% বিক্রি করবেন। বাকি যে 40% থাকে, সম্ভব হলে যেদিন বাড়বে ওই দিন বিক্রি করে করে আস্তে আস্তে বের হয়ে যাবেন। আপনার এই 64 টাকায় এটা আসবে না কখনো 63 টাকায়, কারণ পাওয়ার সেক্টরের অবস্থা খুবই খারাপ। আহ, যেহেতু অনেকটা পড়ে গেছে, আমি শিওর না যে এটা আরও পড়বে কিনা। আমি বলবো যে আপনি স্টপ লস দিয়ে রাখবেন এটার, হচ্ছে এটা স্টপ লস দিয়ে রাখবেন আপনি। এখন 36 টাকা আছে, আপনি যদি দেখেন এটা 29 টাকার নিচে চলে যাচ্ছে, এটা থেকে জাস্ট বের হয়ে যাবেন, সব মায়া ত্যাগ করে। আপনার অনেক টাকার কেনা আছে, অনেকটুকু লস হয়ে যাবে, কিন্তু আমি দেখতেছি এটার কোনো ফিউচার দেখতেছি না। তারপরেও যেটা বললাম, 29 টাকার নিচে গেলে ফেলে দিবেন স্টকটা, জাস্ট ডাম্প করবেন। 42 টাকা গেলে 30%, 50 টাকা গেলে তাই বাকি 30%, আর বাকি 40% যেদিন বাড়বে ওই দিন আস্তে আস্তে বিক্রি করে বের হয়ে যাবেন।
পিটিএল শেয়ারটা 0.97%, 20%-এর মতো লস। দরকার নাই এই শেয়ারটা ধরে রাখার, জাস্ট ছেড়ে দেন, এখান থেকে বের হয়ে যান। আরো পড়বে, আরো পড়বে, আরো পড়বে, কোনো কারণেই দরকার নেই এই শেয়ারটা ধরে রাখার, জাস্ট আরডি ফুড শেয়ারটা থেকে বের হয়ে যান। রবি আপনার পোর্টফোলিওতে মাত্র 0.88%। রবিতে আপনি ইনভেস্ট করতে পারেন, এটা খুব প্রমিসিং একটা প্যাটার্ন দেখাচ্ছে। এটা এই শেয়ারটা অ্যাক্টিভলি আপনি অ্যাভারেজ করতে পারেন। এটাকে আপনি কোনো না কোনো একটা সময় 38 টাকা লেভেলে পাবেন ইনশাল্লাহ, তখন এটা জাস্ট ছেড়ে দিবেন। এখন আপনি কততে কিনছেন? 29 টাকায় কিনছেন, 38 টাকায় পাইলে এটা ছেড়ে দিবেন আর অ্যাভারেজ করতে থাকেন। এখন 29 টাকা 10 পয়সা চলে। সাইফ পাওয়ার -55%, 26 টাকায় কেনা, 2.74%। খুব খুব বেশি পরিমাণে এটাতে যদি পাওয়ার সেক্টর, না পাওয়ার তো না, এটা তো মনে হয় মিসেলিনিয়াস সেক্টরের। সাইফ পাওয়ার, এটা একটা সাপোর্ট লেভেলে আছে, এটাতে আপনি চাইলে অ্যাক্টিভলি অ্যাভারেজ করতে পারেন। অ্যাভারেজ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন 11 টাকার নিচে গেলে শেয়ারটা জাস্ট ছেড়ে দিবেন, এটাতে আর থাকবেন না 11 টাকার নিচে গেলে। বাট এখন অ্যাভারেজ করতে থাকেন, এটা যখন আপনার 14 টাকায় আসবে তখন একবার ছাড়বেন, 14 টাকা 50 পয়সায় আসলে এরপর আবার এটা কমবে। কমার সময় যখন কমবে তখন মানে ছাড়বেন বলতে ধরেন আপনি 30% ছাড়লেন, এরপরে যেই টাকা থাকবে সেই টাকা দিয়ে আবার আপনার যখন 12 টাকায় আসবে তখন আবার কিনবেন। এরপরে হয়তো একটা সময় এটাকে আপনি 18 টাকা লেভেল পর্যন্ত পাবেন। যখন 18 টাকায় পাবেন এটার আবার 50% ছাড়বেন, ওই টাকা দিয়ে আবার যখন কমবে কিছুটা 15 টাকার দিকে আসবে তখন আবার কিনে এইভাবে এটাতে আপনি প্লে করতে পারেন। একটু রিস্কি হয়ে যায় আপনার জন্য যেহেতু অনেক কিছু জানেন না, বাট যেই লেভেলগুলো বললাম ওই লেভেলগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনার হয়তো ভালো কিছু হবে এখানে। আপনার কেনা হচ্ছে 26 টাকায়, 26 টাকায় এটা খুব টাফ হবে যাওয়াটা, বাট এক সময় যাবে যখন আপ ট্রেন্ডটা কনফার্ম করবে, বাট অনেক সময় লাগবে। তো ধৈর্য ধরে ওই লেভেলগুলোতে প্লে করতে থাকেন। যখন আপনি 15 টাকায় আবার কিনবেন তখন আপনি ধরে রাখবেন 26 টাকার জন্য বিক্রি করার জন্য। যখন ফুল 26 টাকায় বিক্রি করবেন আপনার এখানে প্রফিট থাকবে, কারণ আপনি আগে লাভ লস করতে করতে মানে আগে হচ্ছে প্রফিট করতে করতে একটা পর্যায়ে চলে আসছেন যখন আপনার 26 টাকায় বিক্রি করলে ব্রেক ইভেনের জায়গায় প্রফিটটা থাকবে। সি পার্ল আপনি 79 টাকায় কিনছেন, সি পার্লটা আপনার অনেক লস, 28 টাকার নিচে গেলে ছেড়ে দিবেন, আর 46 টাকা আসলে এটা ছেড়ে দিবেন, যাই হোক না কেন প্রফিট তো হবেই না, বাট ছেড়ে দিবেন। এটাতে আর কখনো এটা ধরে রাখার কোনো কিছু দেখি না আমি, কারণ এটা কমলে আরও কমতে পারে, বলা যায় না। এই ছেড়ে বের হয়ে যাবেন 46 টাকায়, কারণ এত বড় একটা ডাউনফল হয়েছে, এটা খুব ইজিলি উপরে উঠবে না, উপরে উঠতে অনেক সময় নেবে। এর চেয়ে আপনি এটা যদি 47 টাকায় ছেড়ে বের হয়ে যান আপনার জন্য ভালো হবে।
কোনো দরকার নেই ধরে রাখার, জাস্ট ছেড়ে দেন। পাওয়ার সেক্টর থেকে সবাই বের হয়ে যাচ্ছে, এসপিসিএল এর কথা বলছি। স্কয়ার টেক্সটাইল ধরে রাখেন, দেখতে হবে না। 25% লস আছে, আপনি 68 টাকায় কেন, অনেক উপরে কিনে ফেলছেন। $47 নিচে গেলে শেয়ারটা ছেড়ে দিবেন। ধরে রাখেন এটাকে আপনি 58 টাকা গেলে একবার বিক্রি করবেন, এরপরে যখন কমবে আবার কিনবেন, এরপরে আবার যখন যাবে 58 টাকা বা ক্রস করে 60-65 টাকায় যখন যায় তখন এটা আবার বিক্রি করে দিবেন। 68 টাকা পাবেন না এটা। 68 টাকা পাওয়াটা খুব টাফ হবে, আরও নিচেই নামতে পারে বরঞ্চ। বাট ফান্ডামেন্টাল যেহেতু ভালো, তাই আমি একটু আশা রাখতে পারি, কিন্তু আমি বলবো যে 47 টাকার নিচে গেলে এই শেয়ারটা ছেড়ে দিতে হবে, এটা স্টপ লস নিয়ে নিতে হবে। স্কয়ার ফার্মা, আপনার যত অ্যাভারেজ করবেন সব অ্যাভারেজের 30% করবেন হচ্ছে স্কয়ার ফার্মাতে, আর 30% করবেন হচ্ছে ব্যাট বিসিতে। আপনি এগুলো করে বসে থাকেন, কারণ আপনার এত বড় পোর্টফোলিও, ডিভিডেন্ডগুলো আসলেও আপনার এগুলো আস্তে আস্তে কাভার হতে থাকবে লসগুলা। আপনি জাস্ট খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন। স্কয়ার ফার্মাতে যত অ্যাভারেজ করবেন তার 30% করবেন স্কয়ার ফার্মাতে, যত অ্যাভারেজ করবেন তার 30% করবেন হচ্ছে ইয়েতে ব্যাট বিসিতে, যত অ্যাভারেজ করবেন তার 30% করবেন হচ্ছে কি বলে সিটি ব্যাংকে। আশা করি আপনি একটা সময় গিয়ে 1 বছর হোক 1.5 বছর হোক এই লসগুলো কাভার করতে পারবেন। অ্যাসেট স্টিল জাস্ট ফালায় দেন, এগুলা কোনো দরকারই নেই দেখার। এইগুলা ফালায় ফালায় অ্যাভারেজের টাকা বাড়াইতে থাকেন আপনার পোর্টফোলিওতে খুব ইজিলি। আমি দেখতেছি যে এইগুলো যা লস হয়েছে সব ফালায় দেন এখানে, অ্যাসেট স্টিল কোনো দরকারই নেই এখানে। যত সাপোর্ট থাকুক না কেন, আমার কাছে এই জিনিসগুলা একেবারেই ওর্থলেস মনে হয়, এগুলোর কোনো ঠিক ঠিকানা নেই কোম্পানির। কোম্পানি ভালো থাকলেও দেখা যায় যে প্রফিট দেয় না, মালিকগুলা ভালো না, সো প্রবলেম করে। সামিট পাওয়ার 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 সব কিছু বাদ, সব পাওয়ার থেকে বের হয়ে যান, কোনো দরকার নেই পাওয়ারগুলা রাখার। আমি খুব ইজি আপনাকে একটা প্ল্যান দেখাই দিলাম মোটামুটি। ব্যাট বিসি, তারপরে হচ্ছে আপনার সিটি ব্যাংক, তারপরে হচ্ছে আপনার আহ, এই স্কয়ার ফার্মা, এগুলাতে আপনি হেভি ইনভেস্ট অ্যাভারেজ করতে থাকেন। যখনই আপনার ডিভিডেন্ডগুলো আসতে থাকবে তখন আপনার এইগুলা থেকে ভালো ইয়ে হবে। আপনার 1,70,00,000 টাকার শেয়ার এখন 1 কোটি হচ্ছে 17 লাখ টাকা। এই 1,17,00,000 টাকার এই যে এত এত টাকার শেয়ার, এইগুলাতে যদি ডিভিডেন্ড আসে তাহলেও আপনার অনেক টাকা হবে। সো আপনার আপনার জন্য আমি কি অ্যারোগেন্টলি কথা বলতেছি কিনা জানি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট আমি বলতে চাই যে এত টাকার শেয়ার পোর্টফোলিও, এগুলোতে যদি খালি ডিভিডেন্ড আইনাও করতে পারেন ব্যবসা, আহ, ভালো ইয়ে হবে আপনার জন্য, কারণ আপনি তো প্রফিট করতে পারতেছিলেন না। সো ওই যেই টাকাটা পাবেন ওই টাকাটা দিয়ে আলটিমেটলি আপনার এখান থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট আসবে। 10 লাখ টাকা আপনি খুব ইজিলি এখান থেকে বের করতে পারবেন ইয়ারলি। এটা তো হচ্ছে খালি ডিভিডেন্ড দিয়ে। আর আপনাকে যেই তরিকাটা আমি দেখাই দিলাম, যে শেয়ারগুলোর কথা কিনতে বললাম অ্যাভারেজ করার জন্য হেভিলি, এইগুলো যদি অ্যাভারেজ করতে থাকেন, এক সময় না এক সময় 1-1.5 বছরের মধ্যে মার্কেটটা বুম করবে, এবং যখন বুম করবে তখন আপনার এই পোর্টফোলিও 1 লাখ টাকার 1 কোটি টাকার পোর্টফোলিও মিনিমাম 1,50,00,000 টাকায় যাবে যখন বুম করে, যদি শুধুমাত্র এই শেয়ারগুলোই থাকে। এরপরে আরও যেই কিছু যে ছোট ছোট শেয়ার আছে এই শেয়ারগুলোর আরও বাড়বে। তো আপনার আলটিমেটলি এই শেয়ারগুলা আপনার আপনার পোর্টফোলিও পুরাটা রিকভার করবে এবং 2 কোটি টাকা হয়ে যাবে। যখন ভালোভাবে বুম আসবে, যখন একটা বুম মার্কেট আসবে, তখন আপনার শেয়ারটা এইভাবে বাড়বে। আপনি জাস্ট খালি আপনার পোর্টফোলিওগুলো সেভ করতে থাকেন ওইভাবে। মেইন কয়েকটা শেয়ার, কখনোই 5টা 7টার বেশি শেয়ার রাখবেন না পোর্টফোলিওতে। 34টা শেয়ার তো ভুলেও না। তো অনেক সময় নিলাম আপনাদের, এত বড় পোর্টফোলিও আসলে রমজান মাসে চাই নাই, কিন্তু আমার কাছে মনে হইলো যে আহ, কাউকে হেল্প করতে পারলে ভালো।
সো তাই চেষ্টা করলাম অনেক সময় নিয়ে হলো এই জিনিসটা করার জন্য। তো ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।